বোঝা গেছে যে ফাইনালি জনাদেশটাই কিন্তু নির্ধারণ করে দেয়, মানুষ তার পছন্দ অপছন্দ অনুযায়ী ভোট দেয়। যারা একটু প্রবীণ, অনেকে অনেক কমপ্লেন থাকে এখনকার জেনারেশন সম্পর্কে, যে এখনকার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা আসছে নতুন, তারা অতটাও সিরিয়াস নয়, তারা শর্টে সময় একটু ফাঁক ফিরে রিলস বানাচ্ছে, মনোযোগী নয়, স্ক্রিপ্ট পড়ছে না। মানে সেটা কি চরিত্র নির্বাচনের ক্ষেত্রে আপনার কাছে যখন কোনো স্ক্রিপ্ট আসে, আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেন? লেগেছে দাদা, সত্যি অন ক্যামেরাতেই হয়ে যায়, লেগেছে। আজ যার সঙ্গে আড্ডা দেবো, তার টলি ইন্ডাস্ট্রির সাথে আত্মীয়তা দীর্ঘ 30 বছরের ওপর, যার ভার্সেটাইল অ্যাক্টিং, যার বিভিন্ন চরিত্রে সাবলীল অভিনয় আমাদের সকলকেই মুগ্ধ করে। তাই দেরি না করে নিউজ নাও কথোপকথনে স্বাগত জানাচ্ছি অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে। নমস্কার। বিশ্বজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের টাইম দেওয়ার জন্য। আচ্ছা, বিভিন্ন রকম কাজের সঙ্গে আপনি ব্যস্ত, তার উপরে এই গরম, সবকিছু মিলিয়ে মিশিয়ে কেমন আছেন? আমি একটু বাই নেচার কম কমপ্লেন করি। আমার মনে হয় যে এই মনুষ্য জীবন পাওয়াটাই একটা বিরাট আশীর্বাদ। এই যে পেয়েছি, এটাই খুব ভাগ্যের। এবং আমাদের থেকে অনেক কষ্টে, অনেক ডিফিকাল্টিজে মানুষ আছে। আমরা তো প্রিভিলেজ। তুমি আমি এসি রুমে বসে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, বাড়ি ফিরে গিয়ে এটা ঠান্ডা করে বসে টেলিভিশন দেখি। আমাদের দেশে কত পার্সেন্টেজ অফ লোকের সেটা থাকবে, সারা পৃথিবীতে কত মিনিমাম পার্সেন্টেজ সেটা। ফলে তো আমি খুব বেশি কমপ্লেন করি না, আমার খুব একটা দুঃখ নেই সেদিক থেকে। কোনো কোনো সময় কষ্ট হলে, ধরো ভীষণ দূরের মধ্যে শুটিং করছি, হয়তো হাঁপিয়ে গেলাম, সে কষ্টটা হতে পারে, কিন্তু আমি খুব গ্রাজ করি না তাই নিয়ে। তার মানে ভালোই আছেন, সবকিছু নিয়ে দিব্যি একদম। পৃথিবীর অনেক মানুষের থেকে ভালো। একদম। আর আমরা তো এই জাস্ট লোকসভা ভোট পর্ব মেটালাম, এখন সবকিছু একটা দীর্ঘদিন ধরে চললো, তারপর অবশেষে রেজাল্ট জেনে এখন আমরা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি। তো আপনার বিভিন্ন জায়গায় আপনার একটা রাজনৈতিক স্পষ্ট মতামত আমরা পেয়ে এসেছি, কি বলবেন এবারে লোকসভা ভোট নিয়ে? দেখো, একটা জিনিস বোঝা গেছে যে ফাইনালি জনাদেশটাই কিন্তু নির্ধারণ করে দেয়, মানুষ তার পছন্দ অপছন্দ অনুযায়ী ভোট দেয়। কারচুপির একটা পার্সেন্টেজ থাকতে পারে, কিন্তু তাই দিয়ে সমস্ত জিনিসটা ঢাকা যায় না। আজকের সেন্ট্রালে ধরো বিজেপির মতো ওই অতটা ডমিনেন্স, একটা ডমিনেটিং একটা পার্টির ওরকম শাসন সংখ্যা কমলো, তো ফলে তো মানুষ ভোট দিয়েছে। আমাদের রাজ্যে তার রিফ্লেকশন পেয়েছে, বিভিন্ন রাজ্যে তার রিফ্লেকশন পেয়েছি। এবং আমাদের রাজ্যের ইতিহাসেও আমরা দেখেছি যে মানুষই সিদ্ধান্ত নেয়, এবং সেটাই কাম্য, সেটাই হওয়া উচিত। ঠিক। একজন আয়কর পরামর্শদাতা থেকে অভিনেতা হয়ে ওঠার একটা জার্নি নিশ্চয়ই আছে, সেটা যদি একটু ছোট্ট করে শেয়ার করেন দর্শকদের জন্য। সেটা খুব ইন্টারেস্টিং। আজ যেখানে বসে আমরা ইন্টারভিউটা দিচ্ছি, মানে আলোচনাটা করছি, আলাপচারিতা করছি, বানজারা বসন্ত রায় রোডই এই কয়েকটা বাড়ি আগে প্রফেসর এন বিশ্বনাথনের বাড়ি। তার কৃতি সন্তান অশোক বিশ্বনাথন, সে আমার ক্লায়েন্ট ছিল যখন আমি নিয়মিত আয়কর প্র্যাকটিস করতাম। তো অশোক আমার অফিসে আসতো, আমার নাটক দেখেছে। আমি নাটক তখন ছোটবেলা থেকে করতাম, নাটক মানে একদম স্কুল বয়স থেকেই করতাম। মানে স্কুল থেকে নাটক? স্কুল থেকে মানে কি, মানে একদম আমার মানে কাকার ঘরে খাটের ওপর আমার বাবা ডাক্তার ছিলেন, কিন্তু ভীষণ নাটক করতে ভালোবাসতেন। আচ্ছা, মানে বাবা পরিবারই আছে। তো পরে যখন বড় হয়ে অশোক আমার নাটক দেখতে এসেছিল, দেখে ওর ভালো লেগেছিল, তখন বললাম আমি একটা সিনেমা করছি, তুমি তো তখন আমি তখন মানে আমি ঠিক নিজে এই মিডিয়ার সম্বন্ধে এতটা কমফোর্টেবল ছিলাম না, সে অভিনয় ভালো করতেও পারিনি।
অশোককে বেগ দিয়েছি বেশ, কিন্তু অশোকের হাত ধরেই আমার প্রবেশ। তারপর কি ভালো লেগে গেল? হ্যাঁ, তারপর আর কি হলো, তারপরে পরেই সুযোগ এলো, মানে তারপরে পরেই প্রাইভেট চ্যানেলগুলো আসতে শুরু করলো। ফলে তো কাজের পরিধি অনেক বেড়ে গেল, আমাদের যোগান সেই তুলনায় কম। ফলে তো আমার মতো একজন সাধারণ অভিনেতাও অনেকগুলো কাজের মধ্যে যুক্ত হওয়ার সুযোগ পেলাম। আচ্ছা, নাটক থেকে যেহেতু আসা, তো নাটকে মঞ্চে অভিনয়ের ব্যাপ্তিটা মানে একটু হাত পা খুলে ছড়িয়ে অভিনয় যেভাবে করা যায়, বাট যখন সেটা ক্যামেরার সামনে হয়, টেকনিক্যালি বলা হয় সেটার একটা নির্দিষ্ট জোন থাকে, মানে হাতটাও খুব বেশি হতে পারে, যে যদি শর্ট ফ্রেম থাকে, যদি ক্লোজ থাকে বলা হয় যেটা, যে মাথা ঘোরানোটাতেও তার একটা বিধিনিষেধ থাকে। তো যারা এরকম মঞ্চ অভিনেতা থেকে যখন এরকম টেকনিক্যাল এতে ঢোকে ক্যামেরার মধ্যে অভিনয়, তো এই যে পার্থক্যটা, হয়তো অভিনয়ের জায়গা থেকে দুটোই সেম, একজন অভিনেতাকে ওখানেও যে কাজটা করতে হচ্ছে এখানেও করতে হচ্ছে, চরিত্রের মধ্যে ঢোকা, কিন্তু সেই টেকনিক্যাল যে বিধিনিষেধ তাতে স্বচ্ছন্দ বা কিভাবে করলে বেশি ভালোভাবে করা যায়, কি মনে হয় আপনার? সেইটা খুব একটা কঠিন কিছু নয়, জানো, মানে বরং অভিনয়ের ধরনে যদি খুব বেশি করে মঞ্চের ছাপ থেকে যায়, সেটা অনেক সময় একটু দৃষ্টিকটু হয়। সে আমরা দৃষ্টান্ত আমরা পেয়েছি অনেক বড় অভিনেতাদের মধ্যেও, কিন্তু সেই টেকনিক্যালিটিস যেটুকু সেটুকু পরিচালক বা আমাদের টেকনিশিয়ানস যারা আছে তারা গাইড করে দিতে পারে, সেটা অসুবিধা হয়। এই ব্যাপারে স্বনামধন্য অভিনেতা উৎপল দত্তের নাম নিতেই হবে, যিনি একাধারে মঞ্চ কাঁপিয়েছেন আর ক্যামেরাতেও। সব ক্যামেরা মানে কি খালি পশ্চিমবাংলা বলে তো নয়, ভারতবর্ষের সর্বত্র তিনি তো একটা সময় হিন্দি সিনেমাও তাকে ছাড়া হতো। অতএব মঞ্চের জন্য তার তো কিছু আটকায়নি, ওই নিজেকে ফ্লেক্সিবল রাখতে হয়। বলা হয় অভিনেতাদের ক্ষেত্রে মানে কমেডি সিন করাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, সেই একটা টাইমিং এর ব্যাপার থাকে, সেই এক্সপ্রেশন যেটাতে লোকেরা হাসবে, নিজে হাসবো না কিন্তু দর্শক হাসবে, যেটা উৎপল দত্ত খুব ভালো করতেন। এখনকার সময়ে আপনাকেও আমরা বহু ওরকম চরিত্রে পেয়েছি, উনি ওনার জায়গায় নিশ্চয়ই একদম, আপনিও আমাদেরকে উৎপল বাবুর যোগ্য ছাত্র রবি ঘোষ, হ্যাঁ একদম এবং এছাড়াও ধরো তার আগে থেকে বাংলা ছবিতে চরিত্র অভিনেত্রীদের বরাবরের একটা দাপ পড়ছিল। তুমি ভানু ব্যানার্জি, জহর রায়, কি অসাধারণ সব অভিনেতা ছিলেন, তুলসী চক্রবর্তী, কি কমেডি করতে না, বাপরে বাপ। মানে মঞ্চ অভিনয় শেখা না শেখার জন্য এদের কিছু আটকায়নি। ঠিক ঠিক। এখনকার সময় যদি কেউ, কি মনে হয় মানে এখনকার যুগে কতটা স্ট্রং কমেডির ক্ষেত্রে বলছি অভিনয়? ভালো ভালো, খুবই ভালো, আমাদের অনেক ভালো ভালো অভিনেতা। যদি বলি এখনকার সময় কিছু জনের কমেডি অভিনেতাদের নাম নিতে, কার নাম মনে হয়? দেখো, অনেকে না কমেডিয়ান শব্দটা ব্র্যান্ডেড হতে আপত্তি করে, সেটা আমার কাছে একটু আশ্চর্য লাগে। মানে কমেডিয়ান হওয়া এটা লজ্জার কিছু নয়, অনেক টাফও কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। আমি ইউনিভার্সাল স্টুডিওয়ে গেছি আমেরিকায়, সেখানে রবিন উইলিয়ামস এর মতো একজন অ্যাক্টরকে কমেডিয়ানের স্ট্রিপে রাখা হয়েছিল। তাই বলতে আমাদের বর্তমান প্রজন্মে শুভাশিস মুখার্জি অত্যন্ত গুণী শিল্পী, খরাজ মুখার্জি, আমাদের বিশ্বনাথ, কাঞ্চন, হালে, অম্বরীশ, এরা ভীষণ স্ট্রং অ্যাক্ট্রেস, খুব খুব ভালো। এবং এই যে কমেডিয়ান হওয়া ছাড়াও একজন অভিনেতা কমেডি অ্যাক্টিং করা, উত্তম কুমারের কমেডি ভাবো, কি অসাধারণ কমেডি করতেন, তার জন্য কমেডিয়ানই হতে হবে তার কোনো মানে নেই। একটা অভিনয় যার মধ্যে কমেডি আছে সেটাকে জেনারেট করতে হবে। সেরকম আমাদের নায়ক নায়িকাদের মধ্যে অনেকেই আছে। রঞ্জিত বাবু খুব স্ট্রং অ্যাজ এ কমেডিয়ান, খুবই। আমি দীর্ঘদিন একসঙ্গে নাটক করেছি সমুদ্র চ্যাটার্জির সঙ্গে, 4 বছর কিং লিয়ার করেছি। তার আগে ওনার পরিচালনায় নাটক করেছি। অসম্ভব কমেডি, টাইমিং সেন্স। আমার আরেকজন মঞ্চের গুরু ছিলেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, অসাধারণ অভিনেতা সব। আচ্ছা, টলি ইন্ডাস্ট্রিতে অনেক সময় বলা হয় যে চরিত্রে একবার যদি দর্শক তাকে পছন্দ করে ফেলে, সেই অভিনেতার কাছে সেই চরিত্রই বারবার ফিরে আসে। মানে যে নেগেটিভ করছে সে নেগেটিভ, যে পজিটিভ করছে সে পজিটিভ। এইটা আপনি মানে এটা যতটা না দর্শকদের জন্য হয়, তার থেকে বেশি পরিচালকদের জন্য হয়।
পরিচালকরা ওই ওই পরিশ্রমটা করতে চায় না। বাবা এই ভিলেন, এই কমেডিয়ান, এই মানে এটাই ভালো করে, কিন্তু একজন অভিনেতা তো সব চরিত্রই ভালো। নিশ্চয়ই হারবার্ডে তো সুভাষিস করে দেখালো, সেটাই অসাধারণ অভিনয়। মঙ্গললাল মেঘরাজ করেছে খরাজ, বুঝেছো? দিতে হবে, পরিচালককেই সাহস করে দিতে হবে, দর্শকের ঘাড়ে দোষটা চাপালে হবে না। সেটাই তো, পরিচালক এই ভরসাটা করতে পারেন না কেন? এত বছর ধরে এইসব অভিনেতাদের দেখছেন। কি হয় জানো, চলচ্চিত্রের কথা বলি, প্রযোজক অনেকগুলো টাকা লগ্নি করেন, তো অনেকগুলো টাকা লগ্নি করেন, তারা খুব অ্যাসিওর রিটার্ন চায়। এই এক্সপেরিমেন্টটা করতে খুব প্রতিষ্ঠিত পরিচালক ছাড়া একটু ভয় পায়, কারণ সে এই অনেক ধরে বেঁধে অনেক কষ্ট করে একজন প্রযোজক পেল, তার পয়সাটা যদি ঘরে না আসে তাহলে পরবর্তীকালে ছবি পাওয়া খুব মুশকিল হয়। ফলে প্রতিষ্ঠিত পরিচালক ছাড়া এই এক্সপেরিমেন্টটা করার সাহস দেখায় না। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে আপনার কাছে যখন কোনো স্ক্রিপ্ট আসে, আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেন? আমি এটা আমার অক্ষমতা বলো, আমার শর্টকামিং বলো, আমি একেবারেই সিলেক্টিভ। যে চরিত্রই আসে গ্রহণ করি। দেখো, ভালো খারাপ অনেকে বলে যে একটু সিলেক্টিভ হওয়া উচিত, তার আমার কেমন মনে হয়, আমার নিজের দিক থেকে এটা ভাবা যে একজন ব্যাটসম্যান সে ভালো পিচেও ব্যাট করবে, খারাপ পিচেও ব্যাট করবে, অতএব সেইখানটা সেখানে আমি চেষ্টা করি। আমি যেহেতু খুব সাধারণ মানের অভিনেতা, আমার হারাবার ভয় কম, সেই জন্যে আমার যে চরিত্র খুব স্কোরিং নয় এমন কিছু করতেও কোনো আপত্তি নেই। এরকম প্রচুর কাজ করেছি, এতগুলো বছরে তো অনেক কাজ করেছি, অনেক। কিন্তু আমি ওই একটা জিনিস, যে শিক্ষাটা আমরা পেয়েছি, যে একটা ভালো চরিত্র ভালো ছবির জন্য আমি নিজেকে যতটা নিয়োগ করব, একটা সাধারণ পরিচালকের সাধারণ গল্পের সাধারণ চরিত্রের ক্ষেত্রে আমার 100%টাই আমায় দিতে হবে। তো তারপরেও এখনো পর্যন্ত এরকম হয়েছে কোন চরিত্র করেছেন, তারপর করে মনে হয়েছে না করলেই ভালো, এরকম কখনো এসছে কোনো অভিজ্ঞতা? না। আচ্ছা, ব্যক্তিগত জীবনে অনেক কাজ হয়তো এমন করেছি যেগুলো পরে মনে হয়েছে না করা ছিল, কিন্তু চরিত্র অভিনয়ের ক্ষেত্রে, কারণ একজন অভিনেতার কাজটা খুব পিওর। আমি একটা চরিত্রকে রূপদান করছি, সেই চরিত্রটা ধরো একটা খারাপ চরিত্র রূপদান করছি, তো সেটাকে সফলভাবে রূপদান করাটাই আমার কাজ। সেটা করে কোনো রিগ্রেট হয়নি কখনো। আমি অন্তরমহলের মতো ছবিতে ওরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পাঠ করেছি, চিন্টু জিসিতে হিরালাল সোমানির মতো ওরকম একটা ভিলেনের পাঠ করেছি, কখনো রিগ্রেট হয়নি এখনো পর্যন্ত। বা কোন চরিত্রটা করে সবচেয়ে বেশি, মানে হয় না নিজের মনের কাছে, কোন চরিত্রটা এখনো পর্যন্ত? যে দুটো নাম বললো সেই দুটো তো বটেই, হিরালাল সোমানি এবং ওই অন্তর্মহলের যে পুরোহিত, যুদাজিৎ সরকার ইন ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যতে ভালো এনজয় করেছি। অঞ্জন দত্তর বং কানেকশনে জেঠু পাঠ করেছিলাম সায়ন মুন্সি, এরকম অনেক আছে। এবং সেগুলো যে সবসময় খুব বড় চরিত্রই হতে হবে তার কোনো মানে নেই। অনিকেত চট্টোপাধ্যায়ের একটা ছবিতে আমি দুটো সিনের পাঠ করেছিলাম, ছবিটার নাম ছিল বাই বাই ব্যাংকক। আমার করে খুব আনন্দ হয়েছিল, খুব ভালো। পুরোটাই বেশ একটা মজাদার মানে মজা পাওয়াটা, তুমি একটা ভিলেনের পাঠ করেও মজা পেতে পারো, তোমার নিজের কাজটাকে তুমি এনজয় করো, সেটা সবসময় করা উচিত। একজন গান গায় যে তিনি হি শুড অর শি শুড এনজয় ডুইং হিজ পারফরমেন্স। তো অভিনয়ের ক্ষেত্রে তো বটেই। একজন অভিনেতা হিসাবে মানে যদি বলা হয় যে 3টে গুণাবলী থাকতেই হবে তবে গিয়ে একটা অভিনেতা হওয়া যায়, মানে মোটামুটি ভাবে হওয়া যায়, তারপর তো ভালো, আরো ভালো কোনো শেষ নেই, কিন্তু এই 3টে গুণাবলী থাকতেই হবে, সেটা হলে কি বলবেন? দেখো, আমি নিজে কোনো প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে যাইনি, অভিনয় শিক্ষার মধ্যে দিয়ে যাইনি। আমার অ্যাক্টিং এর থিওরিটিক্যাল সাইড আমার কোনো স্টাডি করা নেই, জানা নেই। নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু সঞ্চয় করেছি তার থেকে আমার মনে হয় যে একটা হচ্ছে একটা অবজারভেশন পাওয়া, যে আমাদের জীবনের থেকে বড় রিসোর্স তো আর কিছু নেই, জীবনের থেকে বড় শিক্ষা আর কিছু। তুমি একটা চরিত্র পেলে সেটা এই লোকটা এরকম এরকম কিভাবে কথা বলতে পারে, তোমার পরিমণ্ডলের মধ্যে থেকেই তাকে খুঁজে পাবে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় সেইটা একটা দিক
আমার মনে হয় অবজারভেশন পাওয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস। দুই হচ্ছে যে স্বচ্ছতা, আমি এইটাকে আমার 100% দিয়ে করবো, সেই ক্ল্যারিটিটা খুব 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 জরুরি। আর যদি একটু উচ্চারণ নিয়ে কাজ করা যায় তাহলে হয়তো ভালো। সিরিয়াল না ফিল্ম কোনটা বেশি পছন্দ? সব। একজন অভিনেতার আমি তো সিরিয়ালে পাঠ করি, অনেক সিরিয়ালে পাঠ করেছি। আমি ফিল্ম করতে বেশি আনন্দ পাই, মানে যে আমি সিরিয়ালে কম মনোযোগ দেবো তা তো হতে পারে না। নিজে উপভোগ করি সিনেমা করে বেশি, তার অন্য একটা কারণ, সেটা খুব স্বার্থপরের মতো একটা কারণ। কারণ সিনেমার একটা জীবন আছে, সিনেমাটা 2 বছর পরে আবার দেখা যাবে, 10 বছর পরে আবার দেখা যাবে। সিরিয়ালটা যেটা হয়ে যায় আজকে খবরের কাগজের মতো, ওইটা চলে যায় জীবন। সেটা এক সময় ছিল, বাট এখনকার আবার টেকনিক্যাল যুগে যেহেতু আমাদের অনেকেই আমরা অ্যাপে ইউজ করি, তো সেগুলো থেকেও যাচ্ছে। আগে যেটা বলা হতো সিরিয়াল মানে আর পেলাম না, বাট এখন পাওয়া যাচ্ছে, সেটা একটা ভালো দিক থেকে গেল কাজগুলো। কিন্তু অনেক সময় বলা হয় যে যারা ছোট পর্দা দিয়ে শুরু করে তাদের অনেক সময় এটা ফেস করতে হয়। ছোট পর্দায় খুব পপুলার মুখ, কিন্তু যেহেতু খুব বেশি পপুলারিটি পেয়ে গেছে, সেখানে বড় পর্দায় ঢুকতে অনেকেই অনেক অসুবিধার সম্মুখীন হয়। বা দর্শক কতটা নেবে, সে ছোট পর্দায় ঠিক আছে, এবার দর্শক বড় পর্দায় তাকে নেবে কিনা, মানে কাজ পেতে অসুবিধা হয়। এটা কি সত্যি? সেটা না, মানে বড় পর্দায় কাজ করে উঠতে পারবে কিনা থেকেও বেশি, আমরা তো এর মধ্যে দিয়ে গেছি। আমি হিরো হইনি কখনো, আমার কাজ শুরু হয়েছে বাবা দিয়ে, এখন হিরোইনের দাদু। যাই হোক, মানে যেটা হয় পরিচালকরা যেটা ভয় পায় যে তুমি ধরো একটা মেগা সিরিয়ালে, এখন তো মেগা সিরিয়াল ছাড়া আর হয় না, উইকলি সিরিয়াল বলে কিছু হয়। মেগা সিরিয়ালে কাজ করছো মানে তুমি মাসে 20টা দিন আটকে থাকা। এবার তোমাকে আমার ছবিতে নেব, তুমি ডেট দিতে পারবে? এই ভয়টার থেকেই একটা বড় একটা। আর যদি কেউ থাকে যে তার এখন হয়তো হাতে কাজ নেই, সিরিয়াল করছে না, তারপরে ওই আর কি, মানে কোথাও গিয়ে এটা কিন্তুটা থাকে, এটা কি? কারণ দেখো টেলিভিশন খুব অ্যাসিউরড একটা ইনকাম দেয়, এটা খুব জরুরি একটা দিক। যারা ধরো অভিনয়টাকেই পেশা হিসেবে নিল, যাদের পারিবারিক নির্ভরতা তার উপর, তার অনেক বেশি দায়িত্ব, তাহলে সে একটা সিনেমা করে, মানে একজন খুব আউটস্ট্যান্ডিং স্কোরিং কিছু না হলে, সবাই তো আর দেব বা অনির্বাণ ভট্টাচার্য হতে পারে না। এই যে নিয়মিত উপার্জনের জায়গাটা সিরিয়াল অনেক বেশি এনশিওর করতে পারে। এবার একটু ব্যক্তি বিশ্বজিৎ দাকে জানার চেষ্টা করবো। ভালো অভিজ্ঞতা না হতো না, সেটা একটু সত্যি সত্যি বললে দেখাটা। বলছি লকডাউনের সময় নাকি, যে সময় একদম ঘরে বসে থাকতেই হবে, কিছু তো করার নেই, তো রান্নাঘরে অ্যালাউ করতো না বিশ্বজিৎ দাকে, কেন? না, এত যে আমি রান্না করতে পারি না, রান্না করতে পারি না, আমি গেলে নাকি শুধুমাত্র বলা হয়েছিল অ্যাকোয়াগার্ড থেকে জলই নিতে পারবে, তার বাইরে আর কিছু? না, আমি 3টে কাজ করেছি। আচ্ছা, অ্যাকোয়াগার্ড থেকে জল ভরতাম, আমি বিছানা করতাম। আচ্ছা, আমার ঘরে বিছানা করতাম। মশারি টাঙানো হয় বাড়িতে? না, মশারি আচ্ছা, বিছানা মানে একটু চাদরটা একটু গুছিয়ে গেছে, আচ্ছা, মন দিয়ে করতাম, মন দিয়েছে। আর একটা কি করতাম জানি, একেবারে জল ভরা, চাঁদের বিছানাটা করা, না আর একটা পারিনি, চা করার চেষ্টা করেছিলাম, সেটা হয়নি। মানে সেটা হয়নি মানে কি, খাওয়া গেল না, নাকি কেউ ভরসা করে ওই পরিচালকের মধ্যে ভরসা করা গেল না? একদম ভরসা করা গেল না। আমার বউ, আমার ছেলে, তা আমাকে একদম একেবারেই ভরসা করতে হবে, এবং তাদের আশঙ্কাটা যে যথেষ্ট ঠিক সেটাও প্রমাণিত। কিন্তু বলা হয় লকডাউনে যারা মানে রীতিমতো আমরা বাড়িতেই যে যার মতো বোধহয় একটা রেস্টুরেন্টে রান্না করাও একটা এতে শুরু করেছিলাম, তো আপনি সেই চেষ্টাটা করেছিলেন, মানে ওদেরকে কনভিন্স করতে পারেননি? খুব বেশি নয়, তার কারণ আমার নেক্সট জেনারেশন এগিয়ে এসেছিল, আমার ছেলে খুব ভালো রান্না করে, বউ তো করেই, তাদের নিয়মিত কাজেই পরে এরা, কিন্তু আমার ছেলে খুব ভালো রান্না করে, এবং আমি নিজে আমার হাতের রান্নার থেকে ছেলের হাতের রান্না খেতে ভালো। তো বিশ্বজিৎ দা মানে ব্যক্তি বিশ্বজিৎ চক্রবর্তী কিরকম, রাগী না মজাদার? না, রাগী খুব একটা নয়, মজাদারই বলা যেত। মজাদার। আর অনেকে হয় না একটু শর্ট টেম্পার, মানে এই রেগে গেল আবার এই শান্ত হয়ে গেল, আপনি কি ওরকম নাকি? না, হয়তো বরঞ্চ চট করে রাগেন না, কিন্তু রেগে গেলে সাংঘাতিক, কোনটা? না, সেরকম মনে হয়। রাগ বাড়িতে রাগ করতে পারি না, কারণ রাগ করার সাহস নেই। রাগটা যাকে দেখানো যায়
আমি তাকেই ভয় পাই, অতএব আমার রাগ করার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, কবিতা প্রেম কবে থেকে? কলেজ স্কুলের শেষের দিক থেকে কবিতা বলতে ভালো লাগতো। কলেজেও শোনো, আমরা যে সময়টা বড় হয়েছি, কলেজে উঠলে তিনটে জিনিস করা হতো, একটা প্রেম করা হতো, নাটকের দল করা হতো, আর কবিতা লেখা হতো। তো আমরা সকলেই প্রায় যারা একটু রোমান্টিক বাই নেচার এইসবের মধ্যে দিয়ে গেছি, অত কবিতা প্রেমটা তখন থেকেই। কিন্তু তখন মানে সেটা কি ওই প্রেমপত্র লেখার না না প্রেমপত্র, আমার হাতের লেখা এত খারাপ, প্রেমপত্র লিখে বিড়ম্বনা বন্ধুকে দিয়ে লেখায় না। তো আর কবিতা লেখার একটা ঝোঁক আসতো, কিন্তু তারপর আমার এই শক্তি, রবি ঠাকুরকে তো অবগাহন করতে হয়, রবি ঠাকুরকে তো বুঝতে হয়, জানতে হয়। কিন্তু এই শক্তি সুনীলের হাত ধরে যে কবিতার প্রতি অমোঘ আকর্ষণটা, সেটা শুরু হয় সেরকম সময়। তখন তারাও তরুণ, তাদেরও কম বয়স, উন্মাদের সব লেখা লিখছে। শক্তিবাবু লিখছেন, মেঘলা দিনে দুপুর বেলায় যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো মনে। এইসব বলা হচ্ছে, আর আমাদের মানে মন রোমাঞ্চে পড়ে উঠছে। তো রোমান্টিক যেহেতু আপনি, বোঝাই যাচ্ছে, তো সেক্ষেত্রে গিন্নি যখন রেগে যায়, তো তখন কি কবিতা দিয়ে কখনো মানভঞ্জন করা হয়েছে? না না, কবিতা দিয়ে মানভঞ্জন চুপ করে থাকা। আচ্ছা, চুপ করে থাকা, মানে তর্কে গিয়ে লাভ না না, বাড়িতে কাকচিল বসে না, এরকম ব্যাপার আবার নয় তো? সেরকম নয়, তার একটা কারণ হচ্ছে আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি, মাছ হয় সেই জন্য সেটা একটা সুবিধা। তবে যতটা অ্যাপারেন্টলি আলোচনা থেকে বেরোলো, ভীষণ একজন রাগী মহিলা সেরকমও নয়, তাহলে আমাকে বরদাস্তই করতে পারার কথা নয়, এত বড় দিন তো অকাজের একটা লোক। কিন্তু হ্যাঁ, আমার থেকে তার দাপট বেশি, একটু থাকে সংসারে, তো ওটাই থাকে। আচ্ছা, এতটাই যখন কথা হচ্ছে খোলামেলা, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর এই একটা বন্ধন, বলা হয় 7 জন্মের বন্ধন, সেটা অনেক দূরের ব্যাপার, তবু এক জন্মেই কি মনে হয় যে একটা কাপলের মধ্যে কি একটা জিনিস থাকতে হবে, যেটা হলে মানে হয় না যে বাকি অনেক জায়গায় সবারই থাকে, আমাদের প্রত্যেকেরই উইক পয়েন্ট থাকে, বাকিগুলো মেকআপ করে তার সাথে চলা যায়। মানে এখনকার যুগে যেহেতু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি ডিভোর্স বেড়ে গেছে, বা একসাথে থাকা যাচ্ছে না, বা হয়তো অসহিষ্ণুতাও কোথাও যে একটু ম্যাচ খাচ্ছে না, যে ব্রেকআপের যে একটা ছন্দ চলে এসছে, সেই জায়গা থেকে বলছি যে এত বছর বললে সেটাই সহিষ্ণুতা। সহিষ্ণুতা খুব জরুরি। বিশ্বাসযোগ্যতা কিরকম, মানে তোমার দুটো ফল থাকবে, আমাকে ধরে নিতে হবে। এবার তুমি এমন কিছু করবে না যেটা আমাদের সম্পর্কটার মধ্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এবার একটু আবার এই প্রসঙ্গে চলে আসি। এখনকার সময় ওটিটি স্টার্ট হয়ে গেছে আমাদের লকডাউনের সময় থেকে, তো কিন্তু বলা হচ্ছে ওটিটি আসার পর একটু ফিল্মের ক্ষেত্রে অনেক সময়, কারণ লোকেরা বাড়ি বসেই দেখতে পেয়ে যাচ্ছে কিছুদিন ওয়েট করার পর, সেটা কি মনে হচ্ছে যে এফেক্ট পড়ছে তাতে সত্যি বড় সিনেমার? দেখো, সিনেমা তো হচ্ছে প্রচুর, হচ্ছে প্রচুর, অতএব ওটিটির জন্য সিনেমা আটকে গেছে এরকম বলা যাবে না। দর্শক ওটিটি দেখছে অনেক, সিনেমা হলের দর্শক হয়তো ভাটা পড়েছে, কিন্তু সিনেমা ওটিটি তার জন্য তাই না, নট অ্যালোন। টেলিভিশন এসেও কিছু দর্শককে করেছে। মানুষের লকডাউন তো পৃথিবীর মানুষকে স্বভাবচ্যুত করে দিয়েছে, ঘরে আটকে থাকার হ্যাবিটটা একটু মানুষের মধ্যে চেপে বসেছে। আর এখন অনেক সময় অভিযোগ আসছে যে মাল্টিপ্লেক্সে বা বিভিন্ন ধরনের হলে, যখন সিঙ্গেল স্ক্রিন তো অনেকটাই কমে গেছে, তো আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে হল পাওয়াটাও খুব মুশকিল হয়ে পড়ছে, মানে এবং পেলেও সেটা প্রাইম টাইমে পাচ্ছে না, এমন এমন সময় পাচ্ছে যে সময় এমনিতেই হলে দর্শক হয় না। সেটা তো আপনি একজন বাংলা সিনেমার অভিনেতা, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন এই বিষয়টা? বাংলা সিনেমাকে চালু রাখতে গেলে সিঙ্গেল স্ক্রিন চালু হওয়াটা খুব দরকার, এবং সেটা তখনই চালু হতে পারে যদি সেটা স্টেট প্যাট্রোনাইজ হয়। আজকে সাউথে রিজিওনাল ফিল্ম এত চলে কেন?
আর সাউথের সমস্ত ইন্ডাস্ট্রিটাকে একটা স্টেটের প্যাট্রনেজ আছে, সেটা না হলে কিন্তু চলানো মুশকিল, খুব মুশকিল। আমাদের কি হলো, আমাদের যখন ধরো উত্তম কুমার পরবর্তী পর্যায়ে যখন আমরা একটা সময় ভাবতে শুরু করলাম ইন্ডাস্ট্রিটা প্রায় বন্ধই হয়ে যাবে, সেই সময় দু একজন তো হাল ধরে কাজ শুরু করলেন, আমরা জানি তারা কারা। হয়তো মান খানিকটা নামলো কিন্তু চালু ছিল, কিন্তু এই ছবির মান নাবার সঙ্গে সঙ্গে যেটা হলো দর্শকের মানটা নিচু। ফলত এই সিঙ্গেল স্ক্রিনের দর্শক যারা যেতে শুরু করলেন, তার সঙ্গে মধ্যবিত্ত বাঙালি বাড়ির দর্শকের বসে সিনেমা দেখাটা একটু অসুবিধা হয়ে গেল। আমার মনে আছে আমার বাবা অত্যন্ত ব্যস্ত একজন ডাক্তার, শনিবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে মা আর বাবা সিনেমা দেখতে এসেছেন, গাড়ি চালিয়ে কোনো না কোনো সিনেমা দেখতে। তাদের এই হল বিমুখ হতে শুরু। আমার বাবা তার আগে অনেক আগে চলে গেছেন, বাবা চলে গেছেন তার আগে। কিন্তু এই যে পারিবারিক, এই যে আমাদের কাকা ফাকাদের বিয়ের পর শয্যা তুলুনি বলে একটা ব্যাপার হতো না, শয্যা তুলুনির টাকা দিয়ে 40 জন মিলে সিনেমা দেখতে, একদম সেইগুলো আমাদের সিঙ্গেল স্ক্রিন হারাতে শুরু করে। সেটা একটা বড় ক্ষতি হলো আর কি। আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আরো বেশি এমনিতে সেলিব্রিটি লাইফটা বলা হতো খোলা পাতায়, একটু জানার আগ্রহ সকলেরই থাকতো, আর এখন এমনিতেই খোলা পাতা। আর তার সাথে বেড়ে গেছে প্রচন্ড ভাবে ট্রোলিং এর ব্যাপারটা, মানে পছন্দ হচ্ছে না সেটা হয়তো একদিকে ভালো জানাতেও পারছে, কিন্তু এই যে একদম অনেক সময় খুব হচ্ছে যে বড্ড বেশি একদম পার্সোনাল এতে অ্যাটাক করা। আপনি একজন সেলিব্রিটি হয়ে কি বলবেন? প্রথমত বলি, আমি সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ নেই, আমার ফেসবুক নেই, আমার ইনস্টাগ্রাম নেই, সেটা আমার খুব ক্রেডিটেবল কিছু নয়, আমি পারি না বলে নেই। দুই হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে সেলিব্রিটি শব্দটাকে খুব হেট করি। এটা মিডিয়ার তৈরি করা একটা চক্রান্ত, যাতে কিছু মানুষকে মূল স্রোতের থেকে বার করে দেওয়া। আমরা যারা সৌমিত্র চ্যাটার্জিকে আমাদের গুরু বলে জেনেছি, যিনি 3 ভুবনের পরে জীবনে কি পাবো না, যখন সারা কলকাতা শহর নাচছে, তিনি তখন কফি হাউসে বসে শক্তি সুনীলের সঙ্গে কফি খেয়েছেন। আমরা যারা ওই স্কুলটাকে ফলো করেছি, আমরা সেলিব্রিটি, আমি অন্তত সেলিব্রিটি কি মানুষ, তো সেলিব্রিটি। কিন্তু এটা ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে অনেকে কিন্তু পছন্দ করে, মানে সেলিব্রিটি তকমাটা, তাদের পছন্দটাকে আমি ছোট করছি না, আমার ভাবাটাই একমাত্র ঠিক না, সেটা না, কিন্তু স্পেশাল অ্যাটেনশন কি লাগে না? তবে মানে মানুষের মনে দাগ, মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? দেখো, আমি আই ডু নট লুক ফরওয়ার্ড টু ইট। আমাকে এটা, আমি এটা পাওয়ার জন্য খুব কাঙাল নই, আমি এটা না পেলে আক্ষেপ হয় না সেরকম নয়, কিন্তু কেউ যদি পায় তাতে কোনো অসুবিধার জন্য আমি তার যোগ্য নই, আমাকে ঘিরে কেন সেই ক্রেজটা হবে, হওয়ার কোনো কারণ নেই। তার জন্য ইয়াং ব্যাচরা রয়েছে, তারাই যোগ্য, তাদের দিকেই তো হওয়া উচিত। মানে শুধু ইয়াংরাই পাবে স্পটলাইটটা, আমার তো মনে হয় তাই। মানে তাদের, দেখো, ফ্যান শব্দটা কিন্তু মানে ফ্যানাটিজম থেকে এসছে, ফ্যানাটিজমটা ফ্যান থেকে আসেনি। তো ফ্যানাটিজম যাদের ঘিরে হবে, যাদের হইচই চিৎকার, আমি তো এদেরকে, মানে ধরো দেবের শুরুর দিকে সব ছবিতে আমার নামই ছিল দেবের বাবা, এদের সব বড় হতে দেখেছি, এই সব কটা হিরো হিরোইন, দেবজিৎ, কোয়েল, শ্রাবন্তী, অমুক সব কটারই বাবা ছিল। আমি তো দেখেছি মানুষ তাদের নিয়ে কি করে, হাত পা ছিঁড়ে খাবে একেবারে, সেটাই ফ্যানাটিজম। তাদের ওটা তাদেরই মানায়, সেখানে তাদের এটা হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই কাম্য। আমি আমার বয়সে আমি সেটাকে আমি ডিজার্ভ করি বলে, আমি মনোযোগী আমি ডিজার্ভ করি বলে আমি মনে করি। তো যখন বাবা প্রসঙ্গ এলো, এতজনের বাবা হয়েছেন, তো তার মধ্যে কার বাবা হতে বেশি ভালো লেগেছে? অভিনেতাকে মানে ওই চরিত্রটাকে ভালোবাসতে হয়, বুঝতে পারলে, ওই চরিত্রটাকে ভালোবাসতে হয়, সেক্ষেত্রে
সবাই সবাই এরা অত্যন্ত গুণী। না এটা একটু ডিপ্লোম্যাটিক হলো। না আমি তো বলছি তুমি কাকে ছোট করবে বলো? না না ছোট করার বিষয় না, কিন্তু অনেক সময় হয় না যে যেটা বলা হয় কেমিস্ট্রি, যে শুধু তো সেটা নায়ক নায়িকা জুটি হয় না, সব সব রকম, যে বাবা জুটিটা নায়ক নায়িকাদের মধ্যে না, আমি বলছি যে বাবা ছেলেরও তো মানে ডেফিনেটলি না, সেই তুলনায় ধরো টেলিভিশনে তুমি যদি বলো, আমি এই এত কাজ করে এসে বুড়ো বয়সে আমরা বছর দুয়েক আগে একটা সিরিয়াল শেষ করলাম, তার নাম মিঠাই। হ্যাঁ মিঠাই বাবু, সেটা একটা অদ্ভুত, আবৃতের সঙ্গে খুব ভালো, ওটা কি অফ স্ক্রিনেও তাই? হ্যাঁ আমাদের এখনো যোগাযোগ আছে, এখনো মানে তার যে গিন্নি সে এখনো আমরা একসঙ্গে কফি খেতে বেরোই, আমাদের নাতি নাতনিরা সব একসঙ্গে হইচই করি। এইটা সিনেমা কি জানো, শর্ট স্প্যানের ওইটুকু সময় ওইটুকু দিনের মধ্যে যেটা। তো অনেক সময় বলা হয় যে যারা একটু প্রবীণ, অনেকে অনেক কমপ্লেন থাকে এখনকার জেনারেশন সম্পর্কে, যে এখনকার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা আসছে নতুন, তারা অতটাও সিরিয়াস নয়, তারা শর্টে সময় একটু ফাঁক পেরে রিলস বানাচ্ছে, মনোযোগী নয়, স্ক্রিপ্ট পড়ছে না, মানে সেটা কি? তো আমি যাদের সাথে কাজ করি তারা দে আর ইমেন্সলি ট্যালেন্টেড, তারা ভীষণ গুণী, তারা ভীষণ সিনসিয়ার, তারা সারা পৃথিবীর সিনেমা, আমাদের দেশের সিনেমা আমাদের থেকে অনেক বেশি দেখেছে, দেখে, তারা ভীষণ সম্মান দেয়। এই যে সম্মান দেয় না ফেনা গুলো একেবারে আমি অন্তত ফেস করিনি। এলে উঠে দাঁড়ানো থেকে শুরু করে আর কি করবে, দুবেলা খাওয়াও করবে না। হ্যাঁ মানে এই উঠে দাঁড়ানোর প্রসঙ্গ আমি এর আগেও পেয়েছি, সেজন্য জিজ্ঞেস করছি। এমনিতে রোজ দেখা হচ্ছে, সিরিয়াল তো রোজই, অল টাইম থাকতে রোজই দেখা হচ্ছে, কিন্তু উঠে দাঁড়ানোর বিষয়টা কি সত্যি, এটা কি মানে যদি একজন ইভেন একজন সিনিয়র অ্যাক্টর, সে হয়তো মেকআপ রুমে, কিন্তু সেক্ষেত্রে যদি যে আছে মেকআপ রুমে অলরেডি একটা বাচ্চা ছেলে বা মেয়ে যদি উঠে না দাঁড়ায়, তাহলে কি খুব অসম্মান দেখানো হলো? আমরা কি বাড়িতে মা বাবা আসছে মানে কি উঠে দাঁড়াচ্ছি? এটাই তো আমরা শিখেছি যে রেসপেক্ট শুডন্ট বি ডিমান্ডেড, ইট শুড বি কমান্ডেড। তুমি চাইবে আমি লোকটা বলি, এটা তো একটা ফিউডাল অ্যাটিটিউড, আমি এলে তুমি উঠে দাঁড়াবে কেন? মানে হ্যাঁ ন্যাচারাল, মানে আমরা যেমন ছোট থেকে শিখেছি স্কুলে ক্লাসে ঢুকলে টিচার উঠে দাঁড়ানো, এটা পারছি। এটা নিয়ে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকের অভিযোগ আছে, না এই নিয়ে অত টাচি হওয়ার কোনো কারণ আছে সে তো আমি অনেকের মুখে শুনি, আমাদের কন্টেম্পোরারি বা সিনিয়রদের মধ্যে এই আজকাল যাচ্ছে হ্যাঁ এমন এও শুনেছি অ্যাক্টিং এর এই জানে না, কিছু জানে না, এত এত টাকা পাচ্ছে, কিন্তু বড়দেরও কি দর্শক ঠিক করবে কি জানে না জানে। হ্যাঁ আর বড়দেরও তো যারা বড় হয় না, যে মাথার উপর যদি মানে আমার মনে হয় একটু দুতরফাই বিষয়টা যদি একটু এগোনোটা দরকার না? অবশ্যই। আচ্ছা কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের একটা চটজলদি সেশন আছে, জাস্ট চটপট করে এমনিতেই আপনি দিয়েও দিচ্ছেন। না না আমি কোনো খারাপ করি না এখনো পর্যন্ত, লেগেছে কোথাও খারাপ লেগেছে না? সত্যি অন ক্যামেরাতেই হয়ে যায় লেগেছে, এখন কি আর সামনে বলা যাবে খারাপ লাগলেও? যাই হোক, ভূতের রাজা এলো, দুটো বর দেবে বললো, কি চাইবেন? পৃথিবীটা সুন্দর হোক, শান্তিপূর্ণ একটা পৃথিবী হোক, এত হিংসাহিংসি, হ্যাঁ এত হিংসাহিংসি ভালো নয়। এবং তারই সূত্র ধরে দ্বিতীয় পয়েন্টটা, আমরা যেন ভবিষ্যতের জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, শিশুদের জন্য একটা সবুজ এবং সুন্দর পৃথিবী রাখতে পারি। একদম প্রথমে একটু একটা বলা হচ্ছিল যে হ্যাঁ নিজের জীবনের কিছু ঘটনা হলেও হতে পারে যে বুঝতে চাই, আমার ওইটাই প্রশ্ন, যে জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা মনে হয় জীবনে না ঘটলে ভালো হতো, বা যদি স্কোপ পাওয়া যেত আমি ডিলিট করে দিতাম, আমাদের মনে হয় না এই ঘটনাটা নাই ঘটতে পারতো, এই স্মৃতিটা নাই থাকতে পারতো, এরকম কিছু আছে? সেগুলো খুব ব্যক্তিগত। আমার যখন 23 বছর বয়স, আমার বাবা নিজে ডাক্তার, 53 বছর বয়স তিনি চলে গেলেন, সেটা না হলেই পারতো, কারণ বাবা অতটা কম বয়সে, বাবা খুব ভালো বন্ধু ছিলেন, সুঅভিনেতা ছিলেন, সুচিকিৎসক ছিলেন, জীবনের একটা ক্ষেপ। যে কোনো বয়স যে কোনো সময় বাবা মা চলে, আমার মা 85 বছর বয়সে চলে গেছেন, তাও আমার কষ্ট হয়, কিন্তু বাবাকে বড্ড মানে সময়ের আগে চলে যাওয়াটাকে মানাটা তো নিশ্চয়। আর আপনি একজন অভিনেতা, আপনি কোন অভিনেতার ফ্যান? উত্তম কুমারের ব্যাপারে একটা আছে না, একটা ব্যাপার আছে, এটা শুধু মেয়েদেরই না ছেলেদেরও আছে, ভীষণ আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভীষণ অ্যাডোর করি সৌমিত্র চ্যাটার্জি আর সাবিত্রী চট্টোপাধ্যায়। সব শুরুরই শেষ থাকে,
আজকেও তাই, এখানে ইতি টানতে হচ্ছে। যাওয়ার আগে অবশ্যই আবারও ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা জানাবো আপনাদেরকে। আপনারা যারা দর্শক, যারা নিয়মিত দেখেন আমাদের কথোপকথন, ভীষণই পছন্দ করেন, আপনাদের ওপিনিয়ন জানান। এবারেও জানাবেন কেমন লাগলো আমাদের আজকের গেস্টের সাথে আজকের কথোপকথন। আর অবশ্যই কৃতজ্ঞতা জানাবো ক্যাফে বানজারাকে, যাদের এত সুন্দর অ্যাম্বিয়েন্সে আজ আমরা কথা বলতে পারলাম এতক্ষণ। খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স, দক্ষিণ কলকাতার বেশ প্রসিদ্ধ একটা ক্যাফে বানজারা। আর যাওয়ার আগে অবশ্যই আমার কথা দিয়ে শেষ হবে না, তো বিশ্বজিৎ দাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। আমার একটি দাবি, আবদার, চাহিদা যে পৃথিবীটা আরো সুন্দর হোক। সুন্দর তো আমরাই তৈরি করি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর সে। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।